অতিথি সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ। জনাব আরশাদ মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আরশাদ ভাই, শুরুতেই যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই, আজকে তো মার্চের 29 তারিখ। মার্চের 26 তারিখ আমাদের স্বাধীনতা ও জাতীয় দিবস ছিল, এবং প্রতি বছরই যে জিনিসটা হয়, গত 55 বছর ধরে, হয়তো না, প্রথম 5 বছর মতো বাদ দেন, 75-এর পরেও, এমনকি জিয়া রহমানের আমলেও যতদিন উনি ছিলেন ততদিন এটা হয়নি। কিন্তু তারপর থেকে আমরা দেখেছি যে আমাদের একটা অনিবার্য একটা আপনার বিতর্ক, সেটা হলো স্বাধীনতার ঘোষণা কে করেছে। এত বছর পরে এসে আমার প্রশ্ন কিন্তু দুটো আপনার কাছে। আপনি তো স্বাধীনতা যুদ্ধের সময় বেশ সচেতন নাগরিক ছিলেন, একদম অবুঝ ছিলেন না, যুদ্ধ বুঝতে পারি। তো এত বছর পরে এসে এই স্বাধীনতার ঘোষণা বিতর্ক, এটা কি আমাদের জাতীয় জীবনের জন্য একটা অপরিহার্য বিষয় কিনা? দ্বিতীয়ত, যে বিতর্কটা চলছে, এই বিতর্কটাকে কি আপনি একটা স্বাভাবিক বিতর্ক মনে করেন কিনা? এর পেছনে কি ইতিহাস আছে, নাকি কেবলই রাজনৈতিক ধান্দা কাজ করছে? আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। আমি তো মোটামুটি খুব সোজাসাপটা কথা বলার লোক, এটা আপনি নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন। আপনার শেষ প্রশ্নটা ছিল যে এটা একটা রাজনৈতিক ধান্দাবাজি। অ্যাবসলিউটলি, এটা 100% হলো রাজনৈতিক ধান্দাবাজি, এবং কিছু মুষ্টিমেয় লোক এই ইস্যুটাকে জিয়ে রেখে তাদের ফায়দা হাসিল করে বা স্বার্থ উদ্ধার করে, এটাই হলো কাজ। আমি সাধারণ জনগণের সঙ্গে প্রায় প্রতিদিনই আমার তাদের সঙ্গে কথা হয় বিভিন্ন সূত্রে। আমি বাজারে গেলে কথা হয়, আমি রিক্সা উঠলে কথা হয়, রাস্তা দিয়ে যখন হাঁটি তখন তাদের সাথে এমনি সাংবাদিকতা। আমি এই জিনিসটাই শিখেছি আর কি প্রথম থেকেই। আমি, আপনারা জানেন যে আমি নিউ ইয়র্ক টাইমসে কাজ করেছি, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান। তো তারা একটাই কথা বলতো যে আমাদের সাবজেক্ট ম্যাটার কিন্তু সাধারণ মানুষ। হ্যাঁ, তো সেইখানে তারা তারা কি বলে, তারা কি চিন্তা ভাবনা করে, এইটা মানে যেন রিফ্লেক্টেড হয় আমাদের রিপোর্টিং এ, সেটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ওই ক্ষমতাবানরা কি বললো না বললো, ক্ষমতাবানদের আমরা প্রশ্ন করবো, তাদের এটাই আমাদের কাজ। কিন্তু তাদের সাধারণ মানুষের স্বার্থ, সাধারণ মানুষের ভাগ্য, এগুলো নিয়ে আমরা বেশি সত্য, তাদের কথাই আমরা বেশি বলবো। তো আমি তাদের সঙ্গে যখন কথা বলি, বিশ্বাস করেন তারা না এই বিতর্ক না, অনেকে বুঝতেই পারে না যে এইটা নিয়ে কেন, এটা নিয়ে কি কথা হবে এখন। হ্যাঁ, তো তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি যে দেখেন এরকম আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান সাহেব, উনি তো বলে হ্যাঁ এটা তো সবাই জানে। তারপরে জিয়াউর রহমানের কথা অনেকে, তারপরে সেটাও বলে হ্যাঁ উনি তো স্বাধীনতার সময় রেডিওতে আমাদের কাছে বলেছিলেন যে আমরা যা, তাদের বয়স যখন আমাদের মতো আরেকটু বেশি ছিল, তারা তো স্পষ্ট পরিষ্কার তাদের স্মৃতিতে। পরবর্তী প্রজন্মের যারা, তাদের কথা হলো যে আচ্ছা এই যে বিতর্কটা হচ্ছে, এটা সাধারণ মানুষ বা দেশের কি লাভ হচ্ছে, দেশের থেকে কি পাচ্ছে। এই প্রশ্নটাই যদি যারা এই বিতর্কগুলো সৃষ্টি করছে, আমার ধারণা তারা দেশের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে না এবং তাদের কেয়ারও করে না। ওই যে বললাম, নিজের স্বার্থ, নিজের ধান্দাবাজি, নিজের মতলববাজি করার জন্য এই সমস্ত করে। এখানে সাধারণ, এখন এই যে বিতর্কটা, এই বিতর্কটা আপনি যে কথাটা একটু আগে বললেন যে 1975 সাল পর্যন্ত বা 1981 সালের মে মাস পর্যন্ত, মানে জিয়াউর রহমানের জীবদ্দশায়, আমি তো তখন ইউনিভার্সিটি, আমি তখন সাংবাদিকতা শুরু করেছি অলরেডি, কেমন, আমার তো সব স্পষ্ট মনে আছে। তো কোনোদিন আমি জিয়াউর রহমানের মুখ দিয়ে এই কথাটা শুনি নাই, বা তখনও বিএনপির যারা নেতৃস্থানীয় ছিলেন তাদের মুখে অন্তত আমি শুনি নাই। তো এই যে জিনিসগুলা, এখন এটাতে প্রায় আমার কাছে খালি মনে হয় যে আচ্ছা, যে লোকটা জীবিত অবস্থায় এটা কোনোদিন দাবি করে নাই, তো তার সাঙ্গপাঙ্গরা এগুলো নিয়ে কথা বলতেছে কেন? কথা বলছে একই কারণে, ওই একটা আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে আমরা একটা জাতাকলের মধ্যে পড়েছি। একটা হলো আওয়ামী জাতাকল, আর একটা হলো বিএনপি জাতাকল। সাধারণ মানুষের এর থেকে বের হতে পারছে না তারা। তো এখন এতদিন পরে ভেবেছিলাম যে তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হয়েছে, সে তো আর অবুঝ না, তার 61 বছর বয়সে, তার তো এগুলো জানার কথা, বোঝার কথা, এবং সে মোটামুটি যে কথাবার্তা বলে, এখন আমার মনে হচ্ছে যে সেন্সিবল কথাবার্তা বলে।
বিষোদ্গার করে না কারো বিপক্ষে ওই রকম ভাবে। তারপরেও দেখলাম সে এই স্বাধীনতা দিবস অনুষ্ঠানে বলছে যে ঠিক মানে স্বাধীনতার ঘোষক বলে নাই জিয়াউর রহমানকে, বলছে উনি স্বাধীনতার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা তো অস্বীকার করার উপায় নেই। তখন তার তার সেই কথা আপনার আপনার তো মনে থাকার কথা না, আমার আমার তো স্পষ্ট মনে আছে। তখন আমি গ্রামের বাড়িতে, তো সেই মুহূর্তে উনি 25শে মার্চ ক্র্যাকডাউনের পরে একটা সম্পূর্ণ অনিশ্চয়তা, ভীতি আমাদের মধ্যে কাজ করছিল, বিকজ আমরা কোনো খবর পাচ্ছিলাম না যে কে এখন দেশের নেতৃত্বে আছে, শেখ মুজিবুর রহমান সাহেব কোথায়, কোনো কিছুই জানতে পারি। আওয়ামী লীগের অন্যান্য নেতারা কিছুই আমাদের মাথায় আসছিল, জানতে পারছিলাম। হঠাৎ এরকম একটা অবস্থার মধ্যে আমরা সব মুষড়ে পড়েছিলাম। এরকম একটা অবস্থার মধ্যে হঠাৎ সম্ভবত 27শে মার্চ অথবা 18, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বাট আমি নিজের কানে শোনা যে এই আমি মেজর জিয়া বলছি, এবং আমরা এই স্বাধীনতার জন্য এখন আমরা ঝাঁপিয়ে পড়ছি, তারপর পাকিস্তানিরা আমাদেরকে আক্রমণ করেছে, আমাদের এর থেকে এরকম একটা কোনো কিছু, মানে পুরো জিনিসটা আমার মনে নেই। যাই হোক, তো এই বক্তৃতাটা শোনার পরে আমি ব্যক্তিগতভাবে সাংঘাতিকভাবে উদ্যোগিত হয়েছি যে না, অ্যাটলিস্ট মানে আমরা আমাদের সামনে মুক্তিযুদ্ধ হবে, এবং এই সেনাবাহিনী যখন এটার সঙ্গে সম্পৃক্ত হয়েছে নিশ্চয়ই এটা ভালোভাবেই হবে। এখন বলছে, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে শেখ সাহেব তো তখন পাকিস্তানের জেলে, কিন্তু মুক্তিযুদ্ধ পুরো সময়টা সেই 9 মাস এই শেখ মুজিবুর রহমানের নামেই কিন্তু মুক্তিযুদ্ধে মানুষ অংশগ্রহণ, আমরা অংশগ্রহণ করেছি। আমি অবশ্য মানে কি বলে বন্দুক বা কামান নিয়ে করি নাই, পরোক্ষভাবে করেছি, যেটা দেশের 90% মানুষ যেটা করেছে। আমরা সেই 10% মানুষ, রাজাকার যারা ছিল বা ইসলামপন্থী যারা ছিল, তারা এগুলো করেছে, যারা পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করতো, সেটা তাদের ব্যাপার, তাদের রাজনীতি, আমি সেদিকে যাচ্ছি। কিন্তু সেই সময়ে শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা, এবং তিনি যে জেলে থেকেও তার নামে যে মুক্তিযুদ্ধ হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো 10ই জানুয়ারি 1972 সালে উনি যখন ফেরত আসলেন। সেই কথা আমার স্পষ্ট মনে আছে। তখন আমি গ্রামের বাড়িতে, যে অভূতপূর্ব সম্বর্ধনা, তখন তো টিভিতে আমরা দেখতে পাচ্ছিলাম এটা, মানে বাংলাদেশ টেলিভিশন। তো তারপর এবং আমি নিজের কানে যে শুনলাম তার যে বক্তৃতা, বিশ্বাস করেন আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল। এবং যে পরিমাণ মানুষ তাকে মানে সমাগম হয়েছিল সেখানে তাকে বরণ করে নেওয়ার জন্য, তাতে প্রমাণ হয় যে তিনি স্বাধীনতার মানে 1 নম্বর বা অবিসংবিত বা অবিতর্কিত নেতা ছিলেন। তা না হলে এত লোক সেখানে আসলো কেন? তখন তো জিয়াউর রহমানের নাম কেউ শোনেও নাই, কেউ শুনেছে জিয়াউর রহমানের নাম শুনেছে। জিয়াউর রহমান 11টা যে সেক্টর কমান্ডার ছিল, তিনি তার মধ্যে ছিল একজন, কিন্তু তিনি ওই 11 জনের মধ্যে তার নামটা কেন ছিল? যেহেতু ওই বললাম যে 27শে মার্চ অথবা 28শে মার্চ 10টা 10:30 আমার যতদূর মনে পড়ে, যে উনি ওই তার যে ভাষণটা, তার যে বক্তব্যটা, তাতে করে সারা মানুষের মনে, সেই সময়কার সারা মানুষের মনে, আমাদের মতো যাদের বয়স তারা বা আমাদের থেকে বেশি যারা, তাদের মনে আছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলেই তিনি পরবর্তীতে তিনি যখন দেশের শাসন ক্ষমতা নিলেন। কিন্তু এখানে একটা জিনিস পরিষ্কার, উনি কিন্তু ক্ষমতা দখল করেন নাই। সেই সময়ের যে সার্কামস্টান্সেস, 1975 সালের 15ই আগস্টের বিয়োগান্তক ঘটনার পরে যে অবস্থা হলো, তা তখন জিয়াউর রহমানকে, এই জেনারেল শফিউল্লাহ এদেরকে বাদ দিয়ে তখন জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হলেন, এবং তো সেটাই তাদের দাবি ছিল, মানে সাধারণ মানুষের বা সেনা সদস্যদের। তারপর জেনারেল শফিউল্লাহ বা কে খন্দকার, বা তখন নৌবাহিনী প্রধান ছিলেন তিনি MH খান সম্ভবত। তো তারা যেহেতু সেই সময়ের আমলের নিয়োগ প্রাপ্ত ছিলেন, সেই জন্য মানুষ বলতেছিল যে তোমরা এখন এখান থেকে সরে যাও। তো সেই হিসেবেই তাদেরকে নতুন সেনা প্রধান হলেন। এবং 77 সালে যখন এই আবারও একটা গণঅভ্যুত্থানের মতো, মানে 1975 সালের ওই 3রা নভেম্বর যখন ওই খালেদ মোশাররফের নেতৃত্বে আবার যে একটা কাউন্টার কুপ করার, এরকম একটা কিছু তখন হচ্ছিল। তো যাই হোক, তো খালেদ মোশাররফরা তো তখন মারা গেল, তখন জিয়াউর রহমান সম্পূর্ণভাবে নতুন আঙ্গিকে আবার রাষ্ট্র ক্ষমতার, তিনি তখন প্রধান সামরিক আইন প্রশাসকও হন নাই বা রাষ্ট্রপতি হন নাই, তখন আহসান উদ্দিন চৌধুরী যতদূর মনে পড়ে আমার, বিচারপতি আছেন, তাকে হলো,
এবং তারপরে জিয়াউর রহমান তো পরে সামরিক আইন চালু হইলো, তারপরে উনি সামরিক আইন প্রধান সামরিক আইন প্রশাসক হলেন। তারপরে উনি এই মানে দল গঠন করলেন, বিএনপি দখল করলেন। আর একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, যে যখনই যে ক্ষমতায় আসে তাদের মাথার মধ্যে একটা জিনিস ঢোকে যে আমি ছাড়া এই দেশের কোনো ভবিষ্যৎ নাই, বা যেভাবে হোক আমাকে ক্ষমতায় থাকতে হবে। হ্যাঁ, এইটা একটা অদ্ভুত, মানে শেখ মুজিবুর রহমানের মতো এত বড় একটা গণতন্ত্রকামী নেতা, সে এসে একদলীয় শাসন, নতুন করে নতুন বাহিনী সৃষ্টি করা, তারপরে লুটপাট, অত্যাচার, বিরোধী দলকে দমন করার জন্য মানুষ মারা, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করা, এগুলো সব কি জন্য? ওই যে বললাম, তার মাথায় আসলো যে আমি ছাড়া এই দেশের কোনো ভবিষ্যৎ নাই। এবং এটা করতে যে কত মানুষ তার বিপক্ষে চলে গেল, আমি নিজেও চলে গেলাম। আমি তো তার জন্য, মানে তিনি যখন জেলে ছিলেন, পাকিস্তানের জেলে, আমি ওরকম রিলিজিয়াস লোক না, কিন্তু আমি 5 বেলা নামাজ পড়ে তার জন্য দোয়া করতাম যে আল্লাহ সহি সালামতে দেশে ফিরে আসতে পারে। এবং যেটা ওটা যে করেন নাই, না করার ফলটা যে কি হয়েছে সেটা তো আমরা সবাই জানি। তো জিয়াউর রহমানও আসার পরে আমরা ভেবেছিলাম যে তিনি হয়তো এই রাস্তায় যাবেন না, কিন্তু দেখলাম যে তারও মনে হইলো যে না, আমাকে এই ক্ষমতায় থাকতে হবে, না এই দেশের ভবিষ্যৎ নাই। ক্ষমতায় থাকতে গেলে দল সৃষ্টি করো। আর মানে ক্ষমতায় থাকলে যেটা, মানে হালুয়া রুটির তো ছড়াইতে থাকে, তো প্রচুর লোকজন এসে জমা হয়, তারা হালুয়া রুটির লোক পায়, এই করে তারা ওই নতুন রাজনৈতিক দল করলো। আর এটাও বলে রাখা দরকার, ইতিহাসের সাথে এটা রেকর্ড থাকা দরকার, যে আমরা কিন্তু ডিজিএফআই বলে যে একটা ভয়ঙ্কর প্রতিষ্ঠান আছে, এটা কিন্তু আমরা কেউ জানতাম না, আমরা নামও শুনি নাই সেই সময়। হঠাৎ দেখলাম খালি ডিজিএফআই নাম হয়, তখনকার পত্র পত্রিকাগুলো আপনি যদি কোনো আর্কাইভে যে দেখেন, এই জিয়াউর রহমান সাহেব উনি মানে ডিজিএফআই এর মাধ্যমে টাকা দিয়ে দল ভাঙ্গার রাজনীতি শুরু করলেন এই জিয়াউর রহমান। এগুলো কিন্তু রেকর্ড থাকা দরকার, মানুষ তো ভুলে যায় এগুলো। এগুলো তো আমার স্পষ্ট মনে আছে, তার কারণ আমি তো তখন মানে ইউনিভার্সিটি থেকে পাশ করে মানে সাংবাদিকতা শুরু করেছি। এই করতে করতে যেটা হলো, ওই দল গঠন করলেন, কিন্তু তার একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল যে শেখ মুজিবুর রহমানের আমলে যে দুর্নীতির কথা আমরা শুনছিলাম, উনি এসে এই জিনিসটাকে মানুষের মন থেকে মুছে, তাতে মনে হলো যে উনি একটা সৎ মানুষ। সৎ মানে আর্থিক সততা ছিল। আর্থিক সততা কিভাবে ছিল? ওই যে আফসার ভাই, মাঝখানে মাঝখানে আমি একটু আপনাকে একটা একটা প্রশ্ন করে নিই। জিয়াউর রহমান আর্মি চিফ হলেন, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিলেন, নিয়ে নিজে একটা দলও করলেন নানা প্রক্রিয়ার মাধ্যমে। এইগুলো যদি আমরা মানে সমালোচনা করতে চাই, করি, তাহলে আমার একটা বিকল্প প্রশ্ন কিন্তু এসে যায়, ওই সময় জিয়াউর রহমান আসলে কি করতে পারতেন এছাড়া? আচ্ছা, সেটা মানে কি করতে পারতেন, দ্যাটস এ গুড কোশ্চেন। মানে আমি সেই সময় কিন্তু মানুষজন চাচ্ছিল যে, অনেকে বলে না যে উনি সামরিক শাসক হিসেবে ক্ষমতা নিয়েছেন এবং মোটামুটি দেশটাকে ঠিক করে উনি একটা ইলেকশন দিয়ে দেবেন, যেটা আমরা প্রায় শুনি আর কি। সেটা একটা অল্টারনেটিভ ছিল, কিন্তু আমি ঠিক জানি না যে ওই মুহূর্তে ইলেকশন হলে কি হইতো না হইতো, এটা আমি এই স্পেকুলেশনে আমি যাবো না, আমি জানি না। কিন্তু আমি বাস্তব ইতিহাসটা বলছি যে ওনার, তার কারণ গত 54-55 বছরে যতগুলো শাসক আসছে এই দেশে, শাসন ক্ষমতায় যারা আসছে, সেই শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জিয়াউর রহমান, তারপরে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা এবং মোহাম্মদ ইউনুস, এই আর এক মানে বিশ্ব বাটপার, হ্যাঁ, এই আসছে। আসার পরে প্রত্যেকেরই আমি দেখলাম যে ক্ষমতায় কিভাবে থাকবো সেটা, এবং এই ক্ষমতায় ভাবে ক্ষমতায় থাকতে হবে, এইটা করতে যেয়ে কিন্তু দেশের সমস্ত ইনস্টিটিউশন গুলো ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, তখন ওই বিভিন্ন, ওই যে বললাম না, হালুয়া রুটির ভাগিদাররা সব জোগাড় হয়, তারা এসে নানান স্তব মানে স্তুতি গাইতে থাকে। এটা ওই কিছুদিন আগে শুনছেন না যে সবচেয়ে নিরপেক্ষ সরকার যে মোহাম্মদ ইউনুস, তিনি মানে বাহিনী নামাইলেন যে আরো 5 বছর, আরো 5 বছর। আজকে দেখলাম তার এক গৃহবৃত্ত এক পোস্ট দিছে, যে সেখানে বলছে যে উনি 5 বছর থাকলে দেশটা সিঙ্গাপুর হয়ে যেত। তো এগুলো যখন আমি দেখি বা শুনি, তখন আমার খালি মনে হয় যে এদের তো জেলে থাকার কথা।
তো এই যেহেতু যে মানে বিএনপি মনে হয় সম্ভবত আতাত করে আসছে ক্ষমতায়, অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা শুনতেছি, মনে হয় ওইটা একটা মানে একটা লেনদেন ছিল যে আমাদেরকে জেলে টেলে নিও না, আমাদের কোনো মামলা দিও না, তোমরা তোমরা ক্ষমতায় আসবা, এটা আমরা ইনশিওর করতে চাই। ও আলোচনায় যাচ্ছি না। তো আমরা মূল যে কথাটা, তো এইটা যেটা দেখতে পাচ্ছি যে জিয়াউর রহমান সাহেব উনি এসে ওই যে যখন এই রাজনীতি করা শুরু করলেন এবং এই পয়সা দিয়ে দল ভাঙ্গার রাজনীতি, তখন ওনার মাথায় ঢুকলো যে যেভাবে ও ক্ষমতায় থাকে, এই তখন করলো কি, তখনও কিন্তু দুর্নীতি শুরু হয়ে গেল। মানে দল করতে গেলে টাকা লাগবে, টাকা কোথায় পাবে? তো এই বিভিন্ন জায়গা থেকে ওই মানে এইভাবে যা হয়, এইভাবে দল টল করে টাকা বিএনপির সৃষ্টি হলো। তো তারপরে একটা গোষ্ঠী যারা, তারা চিন্তা করলো যে হঠাৎ করে উনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিগুলোকে উনি রিহ্যাবিলিটেট করছেন, যেমন গোলাম আজম, মৌলানা মান্নান। এই প্রসঙ্গে একটা স্পষ্ট আমার মনে আছে, মৌলানা মান্নান চক্ষু বিশেষজ্ঞ আলিম চৌধুরীর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ আছে। তার পরিবারও এটা করেছে যে তারা বাড়ি থেকে তার নেতৃত্বের লোকজন উঠায় নিয়ে যায়, তারপর উনি তো মারা গেলেন। তো তখন সম্ভবত ইত্তেফাক অথবা দৈনিক বাংলায় এরকম একটা অনেকের ছবি দিছিল যে কারাগারে, তার মধ্যে মৌলানা মান্নান ছবি ছিল যে তাহাকে ধরাইয়া দিন, কেমন। তো তারপরে তো তারা আত্মগোপনে চলে গেছে, কোথায় কোথায় গেছে। কিন্তু এই জিয়াউর রহমান আসার পরে 1977 অথবা 78 সাল, আমার এক্স্যাক্টলি ঠিক মনে নেই, মৌলানা মান্নানকে সে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দান করলো। তো তখন ওই পত্রিকায় একটা হেডিং দেওয়া ছিল, তার আবার ছবিটা দিয়ে প্রথমে বলেছিল যে ইহাকে ধরাইয়া দিন, তারপর নিচে লিখছে তাহাকে পাওয়া গিয়াছে বঙ্গভবনে। তো এই যে এটা যদিও মানে হাস্যরসের ব্যাপার, কিন্তু কি মর্মান্তিক ব্যাপার দেখেন। আমার কথা হচ্ছে জেনারেল জিয়াউর রহমান, আপনি এই তখন তো 7.5 8 9 কোটি লোক ছিল, এক মানে 78 সালের কথা বলছি, 8 কোটির মতো লোক। তো আপনি কি 8 কোটি লোকের মধ্যে স্বাধীনতা মানে ব্র্যান্ডেড স্বাধীনতা বিরোধী যারা, তাদের ছাড়া আপনি কোনো ভালো লোক খুঁজে পান নাই? আপনি শাহজিবুর রহমানকে কিভাবে প্রধানমন্ত্রী বানান, যে লোকটা পাকিস্তানের পক্ষে বাংলাদেশের বিপক্ষে জাতিসংঘে যে বক্তৃতা করেছে, তাকে আপনি কেন আনবেন? তো এই প্রশ্নগুলোর কারণে তখন মানুষের মনে একটা, বিশেষ করে যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে বা স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে, তাদের মধ্যে এই লোকটা কি করছে, এ কি পাকিস্তানের এজেন্ট নাকি, এরকম পাকিস্তান বানাইতে চায় কিনা, এরকম কথাবার্তা কিন্তু তখন আমরা শুনছিলাম। যে সে কি ওই, তার একটা, আমার ধারণা সে তখন তো প্রচন্ড ভারত বিদ্বেষ ছিল সব জায়গায়। তো ওই ভারত বিদ্বেষকে পুঁজি করতে যে উনি এই এই সমস্ত মুক্তিযুদ্ধ বিরোধীদের মানে রিহ্যাবিলিটেট করার চেষ্টা করতেছিলেন। তো যেই আমি আমি মনে একটু কথা বলি, মাঝখানে আমি একটা বই পড়েছিলাম। চিটাগাঙ্গের এক সময় ডিসি ছিলেন, যিনি নাকি জিয়া হত্যার সময় ওখানে ডিসির দায়িত্ব পালন করেছিলেন। হ্যাঁ, মিস্টার চৌধুরী, উনি একটা বই, ওই বইটাতে আমি দেখেছি যে উনি বলেছেন জিয়া রহমান সাহেব দায়িত্ব নেওয়ার পর, ক্ষমতা নেওয়ার পর, দল গঠনের আগে উনি নাকি চেষ্টা করেছিলেন যে বিভিন্ন জায়গায় যারা নাকি আওয়ামী লীগ করতেন, সাবেক আওয়ামী লীগ, তাদেরকে একত্রিত করে একটা দল করার জন্য। এবং এই চেষ্টার অংশ হিসেবে উনি প্রশাসনকে ব্যবহার করেছিলেন, ডিসি সাহেবদেরকে বলেছিলেন যে আওয়ামী লীগের লিডারদেরকে আপনি ডাকেন, বলেন, আমরা একসঙ্গে। কিন্তু তার সেই আহ্বানে আওয়ামী লীগের লোকজন সাড়া দেয় নাই, সাড়া না একেবারেই দেয় নাই। এবং সাড়া না দেওয়ার কারণে এখন ওনার তো একটা দল করার ইচ্ছা ছিল, অগত্য উনি আওয়ামী লীগকে বাদ দিলে যারা থাকে, জাসদের লোকজন কেউ পান নাই, যারা থাকে তাদেরকে নিয়ে উনি একটা দল করেছেন। এখন সেখানে গেলে তো ওই মুসলিম লীগ অথবা এই ধরনের লোকই থাকে, আর তো কেউ থাকে না। ওনার তো কিছু করার ছিল না। আচ্ছা, না, আমি ঠিক জিয়া ভাইয়ের সঙ্গে উনি আমার যথেষ্ট পরিচিত, আমরা ওয়াশিংটনে একসাথে ছিলাম। উনি খুবই ভালো একটা মানুষ এবং তার লেখাটাও আমি রেগুলার পড়ি। এখন এটা জিয়া ভাই কি বই, আমি তার বইটা আমি পড়ি না সত্যি কথা বলতে কি, এবং উনি যদি বলে থাকে সেটা আমি ধরে নিচ্ছি এটা সত্য কথা। তারপর উনি তো ডেপুটি কমিশনার ছিলেন, জেলা প্রশাসক ছিলেন, তো নিশ্চয়ই ওনার কাছেও এই নির্দেশ ছিল। আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হলো 8 কোটি মানুষের মধ্যে ধরেন, আমার কথা হলো যে চিহ্নিত যুদ্ধপরাধী যারা, চিহ্নিত রাজাকার যারা, আপনি তাদেরকে কেন নিতে গেলেন? অবিতর্কিত অনেক মানুষ ছিল না তখন, ভালো মানুষও ছিল। তো তাদেরকে নিতে পারতেন। যেমন আমি বলি, উনি প্রফেসর মুজাফফর আহমদ
সম্ভবত তাকে উনি নিয়েছিলেন, জিয়াউর রহমান, তারপরে প্রফেসর ইকবাল মাহমুদ, ওই বুয়েটের উনি প্রফেসর ছিলেন। এই সমস্ত ভালো লোক ছিলেন, কিন্তু পরের দিকে তারা যখন দেখলো যে উনি এখন ওই রাজনীতির মধ্যে ঢুকে গেছেন, তখন তারা চলে গেছে। তো এখন যেটা হয়, আমি যেটা দেখতে পাচ্ছি যে ওই যে বললাম যে এই যে মানসিকতা, যে আমি আমি ক্ষমতায় না থাকলে এই দেশ জাহান্নামে যাবে, এবং যেভাবে হোক আমাকে ক্ষমতায় থাকতে হবে। তো ক্ষমতায় থাকতে হলে যেটা হয়, বিভিন্ন রকমের দুর্বৃত্তদের সুযোগ সুবিধা দিতে হয়, তারা দল গঠন করে, তারা জিন্দাবাদ দেয়, জয় বাংলা বলে, এগুলা করতে হয়। তো আমার মানে আমি প্রায় একটা কথা বলি, আমি লিখেছিও কয়েকদিন আগে, যে আমাদের যেটা দরকার, আমরা তো ওই তথাকথিত গণতান্ত্রিক সরকারও দেখেছি, সামরিক সরকারও। এই দেশের মানে এই দেশের সত্যিকার অর্থে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা কেউ করে না, করার ফলে এই যে সমাজে যে একটা বিক্ষুব্ধ সমাজ আমরা দেখতে পাই, সারাক্ষণ দেখবেন কোথায় কোথায় রাস্তায় মানুষজন দেখতে পাচ্ছে, গাড়ি বন্ধ করে দিচ্ছে, গাড়ি ভাগ, এগুলো হলো কি জানেন, যারা বঞ্চিত, সুবিধা বঞ্চিত, যাদের ভাগ্যের কোনো উন্নয়নের কোনো, তারা ক্ষুব্ধ হয়ে তারা চিন্তা করে যে আমাদের তো কোনো কিছু হারানোর নাই, অতএব আমরা এগুলো আমাদের কথা তো কেউ ভাবে না। আর এই যে সমাজে যে বৈষম্য যে সৃষ্টি হয়েছে, এই বৈষম্যর কারণেই তো আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম। তো আমাদের তখন চিন্তা ছিল যে পাকিস্তানিরা যেভাবে আমাদের শোষণ করেছে বা আমরা যে বঞ্চনার শিকার হয়েছে, সেটা হবে না। কিন্তু আমরা দেখতে পেলাম কি, গত 55 বছরে শুধুমাত্র শাসকের চেহারার পরিবর্তন হলো, তাদের ভাষার পরিবর্তন হলো। মানে আগে ওই উর্দু ভাষীরা করতো, এখন বাংলা ভাষীরাই করে, কিন্তু ওই শোষণের চরিত্র একই থাকে, সাধারণ মানুষের কোনো উপকার হলো না। আর ওই যে প্রায় আমি বলি, আপনার অনুষ্ঠানেও বলেছি, আমি লিখেছি কয়েকবার, যে আমাদের সংবিধানের প্রথম কথাটা লেখা আছে যে এই দেশের মালিক কারা, সেখানে বলা আছে দেশের মালিক হলো জনগণ। এর থেকে মিথ্যা কথা, এর থেকে মানে প্রতারণামূলক কথা আর হইতে পারে? আপনি দেখেন, দেশের জনগণ যারা, মানে সাধারণ জনগণ, তারা থাকে বস্তি, আর ভৃত্যরা মানে মনিবের যারা ভৃত্য, মানে এই যে সিভিল সার্ভেন্ট তো তাই বলে, তাই না, যে আমলা টামলা, এরা, এদের দিতে হবে 5,000 স্কোয়ার ফিটের বাড়ি, 2টা 3টা করে গাড়ি দিতে হবে। তো এই ওদেরকে এটা দিতে যেয়ে তারপরে সামরিক বাহিনীর লোকজনকে দিতে হবে 2টা করে বাড়ি দাও, তারপরে মানে কি বলে, ক্ষমতা, চাকরি চলে গেলেও তাদের জন্য ডিএইচএস আবার বাড়ি দিতে হবে, মানে খালি একটার পর এক ডিএইচএস করো আর তাদেরকে। তো আমার কথা হচ্ছে যে এতে এই যে এদেরকে এত কিছু দিতে, যে আপনি তো সাধারণ মানুষকে বঞ্চিত করছেন, তাদের যে ভাগ, সেই ভাগ তো তারা পাচ্ছে না। ফলে তারা যেটা হচ্ছে, তারা ক্ষুব্ধ থাকছে সব সময়। তারা চিন্তা করছে যে কি, তো যেই ক্ষমতা আসে তো আমাদেরকেই সর্বনাশ করে সব সময়। তো এই জিনিসটা যতদিন এইটার দিকে নজর না দেবে, কোন সরকারই এখানে ভালোভাবে সুস্থভাবে এই দেশ চালাতে পারবে না। এবং তার নজির আমরা আবারও নতুন করে দেখতে পাচ্ছি এই কি বলে, তারেক রহমানের ব্যাপারে। দেখেন, এসেই আবার সে দলীয়করণ শুরু করেছে। মানে এটা আমার কাছে খুবই দুঃখজনক আর কি, যে ভাইস চ্যান্সেলরের মতো একটা, শিক্ষার মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ পবিত্র জায়গা, সেখানে আপনি দলের লোকজনকে কেন দিবেন, যারা ব্র্যান্ডেড বিএনপি বা ব্র্যান্ডেড? আপনি কি নিরপেক্ষ সুস্থ ভালো লোক? তারপরে এই যে ক্যাবিনেট সেক্রেটারি করেছে নাসিমুল গনিকে, ওই যেটা কি বলে, ইউনূস সরকারের আমলে যে হোম সেক্রেটারি ছিল, সে 1982 সালের সুবিধা বঞ্চিত, মানে আওয়ামী লীগ দ্বারা বঞ্চিত হয়েছে। সে বলছে যে আমরা বঞ্চিত কেন হয়েছে, আমরা বিএনপি করতাম। তো বিএনপি যদি করে থাকো, সেটাই তো তোমাদের অপরাধ। তো তুমি একজন আমলা হবে নিরপেক্ষ, নির্দলীয়, তুমি দলের পক্ষে ইয়ে গাইবা কেন? তো এইগুলো যখন তারেক রহমান এসে আবার এখন এই লোকটাকে তো ক্যাবিনেট সেক্রেটারি কেন বানাইতেছে না, জবাব দেন আপনি। তো এই জবাব তো তারেক রহমানকে দিতে হবে, যে আপনি কি এত বড় ব্যুরোক্রেসির মধ্যে কোনো নিরপেক্ষ লোকজন পান না? তাদেরকে না নিয়ে আপনি এই যে আবার যে শুরু করেছে, মানে আমার নিজের মনের মধ্যে এখন সন্দেহ যোগ করছে যে সে কোন এজেন্ডা নিয়ে আসছে। খালি বারবার করে বলতেছে আমি দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করবো, কিন্তু আমি তো কার্যকলাপে দেখতে পাচ্ছি না সেটা। তো সেই জন্য বলছি যে এখনো বিতর্ক খুব জোরে সোরে শুরু না হওয়ার আগেই আপনাকে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে, করে সত্যিকার অর্থে জনকল্যাণ। আর একটা জিনিস সবচেয়ে যেটা বড় জরুরি, যে আইনের শাসন। আইনের শাসন মানে কি, যে আপনার টাকা থাকলে বা আপনি কোনো ক্ষমতাসীন কেউ হলে আইন আপনাকে স্পর্শ করতে পারবে না,
যেটা এই যে ইউনূস সরকারের আমলে আমরা দেখলাম, বসুন্ধরার মালিকদের ক্ষেত্রে দেখলাম যে তাদেরকে আইন স্পর্শ করতে পারে না, খুনের মামলার আসামি, ধর্ষণের মামলার আসামি, ব্যাংক লুট করছে, এগুলা করছে। তো এদেরকে যতদিন আপনি শাস্তির আওতায় না আনবেন, ততদিন মানুষ ভাববে যে আপনারও ওদের সঙ্গে কোনো লেনদেন হচ্ছে, নাহলে ওরা জেলে যায় না। জি, আপনার কথা স্পষ্ট। আমি মানে আমার অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি এক বছর থেকে আরো অনেকগুলি কথা বলেছেন, যেগুলো হয়তো আপনি টানা না বললে আমি প্রশ্নই করতাম। দর্শকরাও জানতে পেরেছেন আপনার কথা থেকে যে আপনি বিভিন্ন প্রসঙ্গে, যে মানুষ দায়িত্ব নেওয়ার পর, ক্ষমতায় যাওয়ার পর কিভাবে আত্মকেন্দ্রিক চিন্তা করতে শুরু করেন, যেভাবে ভাবতে শুরু করেন যে উনি ছাড়া দেশের আর উন্নতি হবে না। এই যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু আপনি যেভাবেই, যে নামেই উল্লেখ করেন না কেন, তো যে নামেই উল্লেখ করেন এটাকে আপনি গণতন্ত্র বলতে পারবেন, অন্য যে কোনো নামই আপনি দিতে পারবেন, কিন্তু গণতন্ত্র এটা নয়। তারপরেও আমরা গণতন্ত্রের প্রত্যাশায় থাকি। আমরা তারেক রহমানের এসেই যা শুরু করেছেন এগুলো নিয়ে একটু আপনি সমালোচনা করলেন, তারপর আমাদের মনে হয় মাত্র একটা তো মাস, হয়তো একটু আর্লি হয়ে যাবে, আমরা একটু অপেক্ষা করি, দেখা যাক উনি আমাদের প্রত্যাশা মেটাতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের অনেক চাহিদা থাকা সত্ত্বেও দর্শকের কথা আমরা নিয়মিত করতে পারি না, এবং এর জন্য পুরো দায়টা আমার নানা ধরনের ব্যস্ততা, এটাই মূল কারণ। আজকে আবার সেই দর্শকের কথা অনুষ্ঠান নিয়ে একটা দীর্ঘ বিরতির পর হাজির হলাম। আজকে নির্দিষ্ট কোনো একটা কন্টেন্টের উপর ভিত্তি করে করছি না, একটা কন্টেন্টে যে কমেন্টগুলো এসেছে সেরকমভাবে নয়, এটা বিক্ষিপ্তভাবে বিভিন্ন কন্টেন্ট থেকে আমি এই মন্তব্যগুলো নিয়েছি। এবং এটা নেওয়ার ক্ষেত্রে একটা ভিত্তি হলো যে কোনো একটা কন্টেন্টে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করি, সেই বিষয়ের উপর না করে অন্য একটা সাধারণ সাবজেক্ট নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, অনেকে মন্তব্য করেছেন। তো সেই মন্তব্যগুলোই আমি বেসিক্যালি আজকের জন্য আলোচনার জন্য নিয়েছি। আমি প্রথম যে কমেন্টটা পড়ছি, এটা লিখেছেন মিস্টার রুবেল হোসেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ কামাল ভাই, ঈদের শুভেচ্ছা নেবেন। বাস ডুবে মারা যাওয়া আমাদের ভাই বোন ও বাচ্চাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মূল কথায় আসেন। আপনি তো জাতিকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিলেন। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন, গণভোটে হাঁ ভোট দেওয়া 70% মানুষ মাঠে নামতে একটুও দ্বিধাবোধ করবে না। কিন্তু আপনি তো হাঁ না দুইটাই দিলেন। তাহলে আপনি কি একবার মাঠে নেমে আবার দৌড়ে বাসায় চলে আসবেন? দয়া করে এটা প্রাসঙ্গিক না হলেও দর্শকের চিঠি অনুষ্ঠানে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। মিস্টার রুবেল হোসেন, আমি বলি, আমি হাঁ না দুটোই দিয়েছি, এটা আপনি মনে রেখেছেন এতদিন পরেও, আমার কাছে একটু বিস্ময় লাগলো। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমি আসলে গণভোটে হাঁ এবং না দুটোতেই সিল দিয়েছিলাম। এর একটা কারণ ছিল, আমি একটা লজিক দেখিয়েছিলাম। আমার লজিকটা হলো, আসলে 4টা বিষয়ের উপর, 4টা প্রশ্নের উপর একটা হাঁ অথবা নাতে উত্তর দেওয়া যায় না। এটা নিয়ে আমি বহুবার কথা বলেছি যে পুরো গণভোটের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই ছিল ভুল। এটা হলো আমার বক্তব্য। কিন্তু তারপরে সরকার দিয়েছে, রাজনৈতিক দলগুলো গণভোটে ভোট দিতে চেয়েছে, হাঁ দিতে বলেছে। যারা রাজনৈতিক দলগুলোর উপর অন্ধবিশ্বাস করেন তারা হাঁ দিয়েছেন, আবার যারা এর বিরোধিতা করেন তারা না দিয়েছেন। আমার ওই রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে আমি হাঁ না ভোট দিইনি। আমি হাঁ না ভোট দিয়েছি ওই প্রশ্নগুলো দেখে। এর মধ্যে কিছু কিছু প্রশ্নের উত্তর আমার কাছে মনে হচ্ছে যে হাঁ দেওয়া উচিত, এই জন্য আমি হাঁ দিয়েছি। আবার কিছু কিছু প্রশ্নের উত্তর হলো আমি না দিতে চেয়েছি, যে এই প্রশ্নগুলো আমি রাজি না, সেখানে আমি না দিয়েছি। তাহলে আপনি বলবেন ভোটটা তো নষ্ট হয়েছে। আমি তো ভোটটাকে নষ্টই করতে চেয়েছি। আমি বলতে চেয়েছি তোমাদের এই গণভোটের কনসেপ্টটাই ঠিক না, কাজে আমি হানা দিয়েছি। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা বলেছেন যে গণভোটে হাঁ ভোট দেওয়া 70% মানুষ মাঠে নামতে দ্বিধা করবে না, এটা হলো একটা হাস্যকর কথা। আমি বললাম তো, ওনারা গণভোটে তো বিএনপিও হাঁ দিয়েছে, বিএনপির অনেক নেতাকর্মী গণভোটে হাঁ ভোট দিয়েছে।
তো এখন ওনারা যদি ডাক দেয় যে কালকে যে আমরা এই জুলাই সনদটা এইভাবে হেবে চাই, এর জন্য হা ভোট দিয়েছে, অতএব আপনার সবাই মাঠে নামেন, বিএনপি কর্মী সমর্থকরা মাঠে নামবে, তাদেরকে ডাক দিতে বলেন না। দেখেন না কয়জন লোক মাঠে নামে। ভাই সেই দিন আর নাই। আপনারা মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, প্রতারণা করে মানুষকে মাঠে নামিয়ে মানুষ আপনাদের উপরে যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব আপনি পালন না করে নিজেদের স্বার্থ উদ্ধার করেছেন নগ্নভাবে, ন্যাক্কারজনকভাবে। আপনাদের মাঠে নামার আবার সাহস হবে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে। যাই হোক, আশা করি আপনি আমার উত্তর পেয়েছেন। এরপরে কমেন্টটা করেছেন মিস্টার হাবিব আহমেদ। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ কামাল ভাই, মানুষ পেট্রোল পাম্পে পাম্পে ঘুরে বেড়াচ্ছে, তেল পাচ্ছে না। বিগত শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা বলেছিলেন আমাদের দেশে পেট্রোল অকটেন কিনতে হয় না, তাহলে কেন মানুষ পাম্পে পাম্পে ঘুরে তেল পাচ্ছে না? অনেকেই বলাবলি করছেন যুদ্ধের কারণে তেল সংকট, দেশে তেল পাওয়া যাচ্ছে না, তাহলে শেখ হাসিনার বক্তব্য কি ভুল ছিল? এই বিষয়ে সরকারিভাবে কোনো বিবৃতি আসছে না, এই বিষয়ে আপনি একটু শো করবেন। দেখেন, আমি এই ব্যাপারে একটা কথা বলি। আসলে আমরা যে বিদেশ থেকে তেল কিনি না, আমরা কিন্তু পেট্রোল অকটেন কিনি না, আমরা ডিজেলও কিনি না, আমরা কিনি ক্রুড অয়েল। সেই ক্রুড অয়েলকে আমাদের দেশে রিফাইনারি আছে, ফ্যাক্টরি আছে, সেখানে রিফাইন করে এটার বিভিন্ন স্তরগুলি ভাগ করা হয় এবং এই ক্রুড অয়েল থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম তেল পাই। এই পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো পাই। আমাদের মূল উৎপাদনটা হলো এখান থেকে আমরা ডিজেলটা নিই এবং বাকিগুলো বাই প্রোডাক্ট হিসেবে আসে। সেগুলো এই জন্যই বলা হয় যে আমরা পেট্রোল অকটেন কিনি না, আসলে আমরা ক্রুড অয়েলটা কিনি। তো ক্রুড অয়েলটা কিনলে বাকিগুলো ওখান থেকে আসে। এই জন্যই উনি বলেছিলেন। ওনার কথাও মিথ্যা না এবং বর্তমানে যেটা হচ্ছে এটাও মিথ্যা না। এখন তো ক্রুড অয়েলটি আমরা কিনতে পারছি না, অনেক দাম বেশি সারা দুনিয়াতে, যে কারণে দাম বেশি পড়ছে এবং একটু ঝামেলা আছে। তবে আমার ধারণা তেল নিয়ে যতটা ক্রাইসিস বাজারে দেখা যাচ্ছে, বাস্তবতা বোধহয় অতটা না। এখানে অসাধু ব্যবসায়ীদেরও কিছু কারসাজি আছে। রূপায়ণ বড়ুয়া লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ কামাল ভাই, আপনি কেমন আছেন? অনেক দিন পর কমেন্ট করছি। কমেন্ট করতে দেরি হলেও আপনার এপিসোড না দেখলে আমার ঘুম হয় না। এই দেশ কোনো দিন ভালো হবে না, হতে দিবে না। এই দেশের আসল ঝামেলা পুলিশ। এরা জনগণের টাকার বেতন নেয়, কাজ করে প্রভাবশালীদের। পুলিশ সোজা হলো, পুরো দেশ ঠিক। ধন্যবাদ কামাল ভাই, আসসালামু আলাইকুম। আপনার জন্য সবসময় দোয়া করি। আপনার এই বক্তব্যের সঙ্গে আমি খুব একটা দ্বিমত পোষণ করছি না। আসলেও আইন শৃঙ্খলাটা হলো সবচেয়ে বড় জিনিস। এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের উপর দেওয়া হয়েছে তারা যদি ঠিক হয়ে যায়, আমার ধারণা অনেক কিছুই ঠিক হয়ে যাবে। সাইফুল ইসলাম রাকিব লিখেছেন, আপনার কিছু কিছু ভিডিও নিরপেক্ষ, তবে আপনার কিছু কিছু ভিডিও পক্ষপাতদুষ্ট। তবুও আপনার ভিডিওগুলো আমি নিয়মিত দেখি। আমি চাই আপনি সবসময় নিরপেক্ষ বিশ্লেষণধর্মী ভিডিও দেবেন, এই আশা করি। ধন্যবাদ। দেখুন ভাই, আপনাকে একটা কথা বলি, আমার সব ভিডিও নিরপেক্ষ এরকম দাবি আমি কখনোই করি না। কারণ নিরপেক্ষতা এই শব্দটাই আপেক্ষিক। মানে যে জিনিসটা আপনার কাছে নিরপেক্ষ সেই জিনিসটা আবার আরেকজনের কাছে পক্ষপাতদুষ্ট। আবার যে জিনিসটা আরেকজনের কাছে নিরপেক্ষ সেই জিনিসটা আপনার কাছে পক্ষপাতদুষ্ট। আবার যে জিনিসটা আমার কাছে নিরপেক্ষ সেটা কখনো কখনো আপনার কাছে নিরপেক্ষ, কখনো কখনো আপনার কাছে পক্ষপাতদুষ্ট। এটাই স্বাভাবিক। পৃথিবীর কোনো মানুষের কথাই আপনার কাছে নিরপেক্ষ মনে হবে না, কোনো মানুষের না। বাবা মার কথা সবসময় একমত হয় না। সন্তানরা অনেক সময় বাবা মার কথাকেও পক্ষপাতদুষ্ট কথা বলে মনে করে। আপনি কি আপনার পিতামাতার সব কথায় একমত হন না? আপনি কি আপনার ভাইয়ের সব কথায় একমত হন? তাও হন না। তাহলে আপনার ভাই, আপনার বাবা মা, তারা কি পক্ষপাতদুষ্ট? এটাই দুনিয়ার নিয়ম। সবাই যার যার মতো করে কথা বলে। আমি যেভাবে কথা বলি এটাই আমি আমার মতো করে দেখি। আমি যেটাকে ভালো মনে করি সেটাই আমি ভালো বলি, আমি যেটাকে মন্দ মনে করি সেটাই মন্দ বলি। যদি বিএনপি কিছু ভালো কাজ করে আমি সেটাকে ভালো বলি, যদি বিএনপি কিছু মন্দ কাজ করে সেটাকেও আমি মন্দ বলি। যদি আওয়ামী লীগের জন্য, জামাতের জন্য, সবার জন্য একই প্রযোজ্য। ওই দলটি যদি কোনো ভালো কাজ করে আমি ভালো বলি, ওই দলটি যদি কোনো মন্দ কাজ করে আমি মন্দ বলি। এখন ধরেন জামাতের পক্ষে যদি কোনো কথা যায়, আমার জামাতে একটা কাজ আমার ভালো লাগলো, ধরা যাক
আমি যদি এই কথাটা বলি, তো আওয়ামী লীগ এবং বিএনপি বলবে আমি পক্ষপাতদুষ্ট। তো আমার তো কিছু করার নেই, বলবে আমি জামাতের দালাল। আবার যদি বিএনপি যদি কোনো কিছু ভালো লাগে সেটা যদি বলি, তখন আবার জামাত বলবে আমি বিএনপির দালাল, বিএনপির কাছে টাকা পেয়েছি। অথবা আওয়ামী লীগের কোনো ভালো কাজ বললে বলবেন যে আমি ফ্যাসিস্ট আমি। তো এরকম ভাই চলতে থাকবে। এই সবগুলো যদি আপনি মাথায় নেন তাহলে আপনি কোনো কথাই বলতে পারবেন না। কাজেই আমি আমার মতো করে বলি, আপনারা আপনাদের মতো করে দেখবেন, কখনো ভালো লাগবে কখনো মন্দ লাগবে। যখন মন্দ লাগবে তখন জোর করে দেখার দরকার নেই, তখন বন্ধ করে দেবেন। আবার যদি কখনো ভালো লাগে তখন আবার দেখবেন, কোনো সমস্যা নাই। আপনি ভালো থাকবেন। আপনি এত কষ্ট করে একটা মন্তব্য করেছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। এই মন্তব্যটা করেছেন সোহেল আহমেদ। তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই আপনি সঠিক কথা বলেন, আপনার আলোচনাগুলো পছন্দ করি। আজ একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি নিজে বিশ্বাস করেন মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে এবং 2 লক্ষ নারী ধর্ষিত হয়েছে? দয়া করে উত্তর দেবেন। ভাই আমি মুক্তিযুদ্ধ কিছু কিছু দেখেছি, ধরুন আমি ছোটো ছিলাম, ক্লাস 6-এ পড়তাম, কাজে আমি অল্প অল্প দেখেছি, একদম দেখিনি তা না। অনেক লোক শহীদ হয়েছে, অনেক নারী ধর্ষিত হয়েছে। যত লোক শহীদ হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই 52 বছরে আর কোনো ঘটনায় এত লোক শহীদ হয় নাই। আর যত নারী ধর্ষিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে, মানে এই ভূখণ্ডে যতদিন ধরে বাংলাদেশ তৈরি হয়েছে ততদিনে এত নারী কখনো ধর্ষিত হয় নাই। এখন সেই সংখ্যাটা যদি ধরেন ধর্ষিত নারীর সংখ্যা যদি 2 লাখ না হয়, 2000 হয়, কি আসে যায়? কেউ তো গণিনি। এখন যারা ওই সময় ক্ষমতায় ছিল তারা গণিনি, তারা অন্যায় করেছে। আমি মনে করি মুক্তিযোদ্ধাদের তালিকা করার চেয়ে শহীদদের তালিকা করাটা ছিল বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু করেনি, কেউ গুণনি। তারা মুক্তিযোদ্ধাদের তালিকা করেছে, কারণ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা ভুক্ত হতে পারলে লাভ আছে। শহীদের তালিকা করতে কোনো লাভ নাই, কাজে ওটা কেউ করেনি। কারণ স্বাধীনতার পর থেকেই আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম বাণিজ্য হয়েছে, আজও হচ্ছে। এখন আবার নতুন বাণিজ্য শুরু হয়েছে জুলাই যোদ্ধাদের নিয়ে। এটা বাণিজ্য ভাই, আর কিচ্ছু না। কাজেই এখানে সংখ্যাটাই ম্যাটেরিয়াল। আবার ধরেন এই 24শে জুলাই অত্যাচার হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় নিরীহ জনগণের উপর অত্যাচার করা হয়েছে, গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে। তো এগুলি এটা কি 1500 নাকি 800 নাকি 1000, এটা কোনো ম্যাটার করে না। সংখ্যাটা গুরুত্বপূর্ণ না, ঘটনাটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও কিন্তু দেখবেন কোনো তালিকা করা হয়নি। সরকারের তালিকা একটা, জাতিসংঘের তালিকা একটা, এনসিপির তালিকা একটা। কাজেই এটা কেউ করবে না কেন জানেন? করবে না হলো এই কারণে যে এটার মধ্যে কোনো বাণিজ্য নাই। বাণিজ্য হলো ওই নাম টানিয়া, জুলাই শহীদ, জুলাই যোদ্ধা, এটা হলো বাণিজ্য। এটা বাণিজ্য। দেখবেন কোটা বিরোধী আন্দোলন এরা করেছিল। এখন আবার ওই দিন দেখলাম যে শিক্ষামন্ত্রী কোটা দিয়েছে, জুলাই যোদ্ধাদের সন্তানদের জন্য কি বিনা পয়সায় পড়াবে। তো সেই কোটাই তো হলো। তাহলে মুক্তিযুদ্ধের কোটার সমস্যা কী ছিল? যাক, এগুলি সব রাজনীতি, বাণিজ্য। স্বপন প্রমিত লিখেছেন, নমস্কার, আমি আপনার ভিডিওগুলো প্রায় প্রতিদিন দেখি ও শুনি, তবে আমি কোনো ভিডিওতে কমেন্ট করি না। গত কয়েকদিন থেকে আজ পর্যন্ত দেশে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ট্রেন, লঞ্চ, বাস অনেক প্রাণহানি ঘটেছে। এই ঘটনাগুলোতে আমার খুব খারাপ লাগছে। আমার অনুরোধ, এই দুর্ঘটনাগুলো সম্পর্কে আপনি আলোচনা করেন। সারা দেশে প্রতিদিন একটা অস্থির পরিস্থিতি, কেমন যেন শেষই হচ্ছে না। ঈশ্বরের কাছে প্রার্থনা, দেশে দ্রুত শান্তি ফিরে আসুক। ধন্যবাদ ভাই। দেখেন, আপনার মতো আমিও আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এগুলি কম হয়। কিন্তু একটা জিনিস কি জানেন, যদিও আমরা বলি দুর্ঘটনা বলে কেউ আসে না, কিন্তু তার সঙ্গে কিন্তু মানুষের সচেতনতারও একটা সম্পর্ক আছে। আপনি যদি একটা নষ্ট গাড়ি রাস্তায় পাঠান, যে গাড়ি ব্রেক নষ্ট, সেটা তো দুর্ঘটনা ঘটতেই পারে। আপনি যদি একটা অযোগ্য লোককে ড্রাইভিং সিটে বসিয়ে দেন, সেই গাড়িতেও দুর্ঘটনা ঘটতে পারে। কাজে এই দুর্ঘটনাগুলির পেছনে যে কোনো কারণ নাই তা কিন্তু নয়, কিছু না কিছু কারণ আছে। যত যাত্রী ভর্তি করতে হবে, যদি তার চেয়ে বেশি যাত্রী আপনি ভরেন, সেটাও দুর্ঘটনা ঘটতে পারে। কাজেই এই সবগুলির সঙ্গে কিন্তু প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার একটা সম্পর্ক আছে, মানুষের সচেতনতার একটা সম্পর্ক আছে। তারপরেও আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, যেমনটি আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন,
যে দেশে দ্রুত শান্তি ফিরে আসুক। এই একটা দুর্ঘটনা কিন্তু একটা কথা আছে না, যে অনেকগুলো পরিবারের সঙ্গে কিন্তু সম্পর্কিত, অনেকগুলি পরিবার একদম শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায় একটা দুর্ঘটনার জন্য। অথবা অন্যদিকে বলতে গেলে দুর্ঘটনা ঘটে একটু সচেতনতার অভাবের জন্য। আমরা সবাই সচেতন হই যেন আমাদের আবার জীবনে করে এরকম দুর্ঘটনা নেমে না আসে। HSSZ, বুঝলাম না কিছু। তিনি লিখেছেন, বাংলাদেশে কিসের সংবিধান, কিসের আইন, যার ক্ষমতা তার হাতের মুঠোয় সব কিছু। আপনি যে কথাটা বলেছেন এটা খুব দুঃখ, বেদনা এবং হতাশা থেকে আপনি বলেছেন, কিন্তু আপনার এই দুঃখ, বেদনা বা হতাশা এটা কিন্তু ভিত্তিহীন নয়। আমরা এরকম দেখে দেখেই আসলে অভ্যস্ত হয়ে গেছি। রিয়াজ রাইন্স লিখেছেন, আইনের শাসন আর কবে হবে, কিভাবে প্রতিষ্ঠা হবে দেশে? দক্ষিণ ঢাকার ধূপখোলা মাঠের পাশে প্রতি বছরই মেহেদি লাগিয়ে উপার্জন করত গরিব মানুষ টেবিল বসিয়ে, কিন্তু এইবার প্রতিদিন প্রতিটি টেবিলের জন্য 500 টাকা চাঁদা নির্ধারণ করা হয়। অনেকেই এটা করতে পারেনি, বাসায় যে কেউ কেউ মেহেদি লাগানোর কাজ করেছে। অনেক পরিবর্তন। তো এই যে কথাটা লিখলেন রিয়াজ রাইন সাহেব, এটা কিন্তু আপনি উড়িয়ে যেতে পারবেন না। উনি যেটা দেখে বলেছে, আমি দিয়ে যাই না ঘটনা সত্য কিনা, কিন্তু উনি যখন লিখেছেন নিশ্চয়ই হয়েছে। যারা ধূপখোলা মাঠের পাশে থাকেন তারা নিশ্চয়ই জানেন ওখানে গরিব মানুষ কিছু যে টেবিল বসে মেহেদি লাগাতো। ঈদের সময় মেহেদি লাগানোর একটা কিন্তু ধুম পড়ে যায়, তো ওদের কিছু আয় হয়তো। এখন যদি প্রতিটা টেবিলে 500 টাকা চাঁদা দিতে হয়, তখন প্রশ্ন ওঠে এরা কেমন করে করবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই চাঁদার টাকাটা যায় কোথায়? এই চাঁদার টাকা তো কেউ না কেউ পায়, এই চাঁদার টাকাটা যায় কোথায়? এটা কিন্তু একটা বার্নিং কোশ্চেন। এখন একটা রাজনৈতিক সরকার এসেছে, এখন তার দলের লোকেরা যদি এরকম চাঁদাবাজি শুরু করে দেয়, তাহলে সেটাকে কীভাবে এই দলের লোকের প্রতি মানুষের মনোভাব কীভাবে পরিবর্তন হবে, এটা ওই দলের নেতারা নিশ্চয়ই ভাববেন। তাজুল ইসলাম লিখেছেন, আমাদের দেশে এখন খুবই ভয়ঙ্কর একটা রোগ আবির্ভাব হয়েছে, সেটা ভাইরাল হওয়া, যেটা করোনার চেয়েও ভয়াবহ। শিশু, তরুণ, তরুণী, বৃদ্ধা পর্যন্ত এই রোগে আক্রান্ত। ভাই তাজুল ইসলাম সাহেব, আপনার সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত। ভাইরাল হওয়ার জন্য কত অনৈতিক কাজ যে হচ্ছে এটা আমরা চিন্তাও করতে পারবো না। জাকির হোসেন লিখেছেন, আজ একজন স্থানীয় সাংবাদিকের মাধ্যমে জানতে পারলাম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার 9 নং কাশেমপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ঝনকা বাজার এলাকার মোহাম্মদ আজিজুল হক নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের কারণ হলো উনি নাকি ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে। দেখেন, যদি ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে। এটা কোন আইনে করেছেন ভাই? এটা আমাকে পুলিশ ভাই একটু বুঝান। তারেক রহমানকে আপনি গ্রেপ্তার করতে বলেছে? তারেক রহমান বলেছেন যে ওই কটূক্তির কারণে আমার মান সম্মান সব চলে গেছে? বলছেন? বলেন নাই তো। আগে শেখ হাসিনার আমলে এই প্র্যাকটিসটা ছিল। এই দেশের পুলিশ, সরকারি কর্মকর্তা যারা আছেন, ওদের সবার প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, তারেক রহমানকে শেখ হাসিনা বানানোর চেষ্টা করবেন না প্লিজ। আমরা আর শেখ হাসিনা চাই না তো। আর তারেক রহমানকে বানানোর চেষ্টা করবেন না এই কারণে যে তারেক রহমান কী সেটাকে বোঝার চেষ্টা করেন। আমি নিজেও জানি না কি, কিন্তু যতটুকু দেখেছি ততটুকুর আলোকে বলতে পারি, যদি ফেসবুকে কেউ কেউ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, তাদের তারেক রহমান মারা যাবেন না। এটা তারেক রহমানের তেমন কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আপনি দেখবেন তারেক রহমান দেশে ফেরার পরই উনি যখন হাদির কবরে ওখানে গিয়েছিলেন, তখন একজন ভদ্রলোক তারেক রহমানকে নিয়ে যা তা বলেছিলেন, তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার করার পর তারেক রহমানের পক্ষ থেকে, মানে তার দলের পক্ষ থেকে বলা হয়েছিল ওনাকে যেন ছেড়ে দেওয়া হয়, কারণ ওনার স্বাধীনতা উনি করেছেন, ওনার সমালোচনা করার অধিকার আছে। কি হয় বলুন, যে এই সময় গ্রেপ্তার করলে কি থেমে থাকে? করতে দেন, ইগনোর করেন ভাই। আর আপনাকে তো দায়িত্ব দেওয়া হয় নাই। পুলিশকে বলবো, আপনারা কিন্তু সরকারের অনেক সময় বদনাম করে ফেলেন। আর তারও চেয়ে বড় কথা, মিস্টার জাকির হোসেন যেটা লিখে পাঠিয়েছেন উনি নিজে দেখেননি, একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছেন। তো স্থানীয় সাংবাদিক আবার সত্য কথা বলেছেন কি না এটা নিয়েও কিন্তু সন্দেহ থাকতে পারে। যদি ঘটনাটা এমন হয়ে থাকে তাহলে আমার এই বক্তব্যগুলো সেই জন্য আমি করলাম। আব্দুর রহিম লিখেছেন, বাংলাদেশের মিডিয়া হলো চামচামির মিডিয়া, যখন যে সরকার আসে
তারই চামচামি করতে করতে নিজের ব্যক্তিত্বের বিসর্জন দেয় ব্যক্তিত্বহীন মিডিয়া। আব্দুর রহিম সাহেব, আমি নিজে একজন মিডিয়া কর্মী, কিন্তু মিডিয়া কর্মী হয়েও আপনার মিডিয়া সম্পর্কে এই যে বক্তব্য, যদিও এটা অতি সরলীকৃত মনে হতে পারে, তারপরে আমি বলবো আপনার উপলব্ধিটা একেবারে মিথ্যা নয়। শরীফ মিয়া লিখেছেন, আমরা বারবার শুনি প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক, কিন্তু বাস্তবে কেন এই সার সংস্কৃতি, কেন ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতি আর স্বজনপ্রীতি এখনও সমাজের গভীরে গেঁথে আছে? এগুলো কি সংবিধান সমর্থন করে? প্রশ্নগুলো সহজ, কিন্তু উত্তরগুলো অস্বস্তিকর। শরীফ সাহেব, আপনি ঠিকই বলেছেন, প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এর উত্তর আসলেই অস্বস্তিকর। কার জন্য অস্বস্তিকর? এই সমস্ত আমলাদের জন্য অস্বস্তিকর, এই সমস্ত প্রশাসনের লোকের জন্য অস্বস্তিকর, এবং কি সরকারে যারা থাকেন তাদের জন্য অস্বস্তিকর। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন লিখেছেন, জিয়াকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করা ভালো, মুজিবুরকে নিয়ে হাসিনা যেমন করেছিল। জাহাঙ্গীর হোসেন সাহেব, আমি আপনার সঙ্গে একমত। কেবল জিয়া আর মুজিবুর না, যে কাউকে নিয়েই বেশি বাড়াবাড়ি করা ঠিক না। যে কাউকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না। মানুষকে থামতে জানতে হয়। আপনি যখন একজনকে নিন্দা করবেন, নিন্দাটাও এক পর্যায়ে গিয়ে থামাতে হয়। যখন কারো প্রশংসা করবেন, সেটাও এক পর্যায়ে থামাতে হয়। মানুষকে তুলতে তুলতে বেশি তোলা উচিত না, তাহলে কিন্তু পতনটা একটু বেশি হয়। আপনি যত বেশি উপরে উঠবেন গাছের, ওখান থেকে পড়লে তত বেশি ব্যথা পাবেন। সারা দেশে তো শেখ মুজিবকে কোথায় ছিলেন না, উনি মূর্তি তুলতে তুলতে উঁচা করতে করতে আরও উঁচা করছেন, কি হলো? সব তো ভেঙে পড়লো। এখান থেকে আশা করি অন্যরাও শিক্ষা নেবেন। শেষ মন্তব্যটা পড়ছি, এটা অনেকটা আমাকে নিয়ে, কাজে একটু বেশি সময় ওপর, তবুও বলি। এমডি শামসুদ্দিন লিখেছেন, আপনাকে চেনা বড় দায়, আপনি কখনো এদিকে কখনো ওদিকে। ভাই, আপনি একদম ভুল বলেননি। এই যে এদিক ওদিক বলেছেন না আপনি, কখনো এদিকে কখনো ওদিকে, এটা ঠিক, কিন্তু এদিক ওদিক জিনিসটা আসলে কী? মানে আপনি বোঝাতে চেয়েছেন আপনি কখনো আওয়ামী লীগের দিকে, কখনো বিএনপির দিকে, আবার কখনো জামাতের দিকে, আবার কখনো অন্য কোনো দলের দিকে, এই তো বদলতে চেয়েছেন। তো এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা ঠিক। আপনি যদি কোনো একটি দলের দিকে থাকেন, তাহলে আপনার কাছে আমাকে চিনতে পারবেন না ভাই। আমি খুব সাধারণ মানুষ, আমি কোনো দল করি না, কোনো দল করি না, দায়িত্ব নিয়ে বলছি। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যখন যে দলের আচরণ আমার ভালো লাগে, আমি তার প্রশংসা করি। যখন যে দলের আচরণ খারাপ লাগে, সেই দলের প্রশংসা করি, সেই দলের সমালোচনা করি। সরি, তো আপনি কি এমন একটা দল দেখাতে পারবেন যার প্রত্যেকটা কাজ আপনার কাছে ভালো লেগেছে? এমন একটা দল দেখাতে পারবেন?